ওকে, সো পার্ট টু হচ্ছে ডায়াগোনালাইজেশন নিয়ে। ডায়াগোনালাইজেশন খুবই জোস একটা টপিক, এবং এখানে আসলে মানে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়ার জিনিস আছে। আনফর্চুনেটলি তেমন কিছু পড়ানো যায় নাই সময়ের অভাবে। কিন্তু মানে এটা নিয়ে আসলে আমরা 2 সপ্তাহ কাটাইতে পারতাম হয়তো, বা 2 সপ্তাহ না হলেও অ্যাটলিস্ট মানে এটা হাফ উইকের কন্টেন্ট। আরো বেশি টাইম এটাতে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমরা সময়ের অভাবে দিতে পারি নাই। এনিওয়ে, সো ডায়াগোনালাইজেশন হচ্ছে কি একদম ইমিডিয়েট অ্যাপ্লিকেশন অফ আইগেন ভ্যালু এবং আইগেন থিওরি। যে এই যে হাবিজাবি আইগেন ভ্যালু আইগেন থিওরি পড়লাম, কিসে কাজে লাগে? ওয়েল, ডায়াগোনালাইজেশন করতে কাজে লাগে। সো সেকেন্ড কথা হচ্ছে ডায়াগোনালাইজেশন কেন কাজে লাগে? ওয়েল, ভেরি গুড কোশ্চেন। ডায়াগোনালাইজেশন কিসে কাজে লাগে সেটা বোঝার জন্য লেটস গিভ ইউ অ্যান এক্সাম্পল। বাই দ্য ওয়ে, আবার উম, মানে বলার করিও না যে হোয়াই সো মাচ থিওরি। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স, মানে এটাই আসলে এই ম্যাথমেটিক্স। ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার তুমি ডায়াগোনালাইজেশন করার প্রসেসটা করতে পারো কিনা, রিয়েলি ডাজন্ট দ্যাট ম্যাটার দ্যাট মাচ। সেটা করার সফটওয়্যার আছে। ইউ নিড টু নো হোয়াটস হ্যাপেনিং এবং কেন ডায়াগোনালাইজেশন করতেছো। বিকজ ইফ ইউ ডোন্ট নো কি জন্য একটা কাজ করতেছো, তুমি জীবনে ওই কাজটা করতে পারবে না, কারণ তুমি কখনো আসলে বুঝবাই না কোথায় কাজটা করতে হবে। সো ইভেন ইফ ইউ নো হাউ টু ডু ডায়াগোনালাইজেশন, আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি যে ডায়াগোনালাইজেশন করতে পারো ভালো কথা, কিন্তু কেন করবা এবং কখন করবা, কেন আনসার মি দ্যাট, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তুমি যদি ওটা আনসার দিতে না পারো, ইউ ডিড নট লার্ন। ঠিক আছে? ওকে, সো আমরা চেষ্টা করি একটু এটার আনসার খোঁজার। প্রথম কথা দেখি যে ডায়াগোনাল ম্যাট্রিক্স কেন ভালো। আমাদের কেন ডায়াগোনাল ম্যাট্রিক্সের প্রতি একটা সফট কর্নার আছে? তোমাদের নাই আই থিঙ্ক, কিন্তু বেশিরভাগ মানুষের আছে। আহ, এটা দেখার পর আই থিঙ্ক তোমরা বুঝবা যে কেন জিনিসটা ভালো। সো লেটস সে আমাদের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আছে AB00। ঠিক আছে? এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো আমরা জানি ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন করে। সো ম্যাট্রিক্স ট্রান্সফরমেশনের কথা চিন্তা করো। সো এই ম্যাট্রিক্সটা, এটা দেখেই বলে দেওয়া যায় যে এই ম্যাট্রিক্সটার এফেক্ট কি হবে। এই ম্যাট্রিক্সটার এফেক্ট হবে যে এটা ভার্টিক্যালি, এটাকে কি বলে, হরাইজন্টালি এ দিয়ে স্কেল করবে, এবং ভার্টিক্যালি স্পেসটাকে বি দিয়ে স্কেল করবে। খুবই সুন্দর। ফার্স্ট এক্সিস এ দিয়ে স্কেল হবে, সেকেন্ড এক্সিস বি দিয়ে স্কেল হবে। সো ট্রান্সফরমেশনটা খুব সহজে বলে দেওয়া যায়। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট নোট করার জন্য, সেটা হচ্ছে গিয়ে আমার ধরলাম এই ম্যাট্রিক্সটার নাম দিলাম আমি এ। এ স্কোয়ার কি? ওয়েল, এ স্কোয়ার জাস্ট হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো স্কোয়ার। তুমি দুইটা গুণ করে দেখো, তাই হবে। কারণ মানে ইউনো, এটা মানে কি, প্রথম কলামটা এ বার নাও, সেকেন্ড কলামটা 0 বার নাও, কিন্তু প্রথম কলামে এ ছাড়া কেউ নাই, আর সেকেন্ড কলাম আমি নিচ্ছি না। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস, এ স্কোয়ার বি স্কোয়ার। আমি যদি এখানে 200 দিতাম, এটা হয়তো A200 B200। সো পাওয়ার করা খুবই সোজা। তো এটা গেল দুইটা জিনিস। এক হচ্ছে কি আমাদের ট্রান্সফরমেশনটা খুব সুন্দর। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সফরমেশনটা জাস্ট স্কেল, ম্যাট্রিক্সের দিকে তাকাই বলে দেওয়া যায়। যেমন একটা ম্যাট্রিক্স যদি হয় হচ্ছে গিয়ে 3 0 0 0 6 0 0 -7, এই ম্যাট্রিক্সটা কি করে আমি বলতে পারবো, এটা এক্স এক্সিসকে 3 দিয়ে গুণ করে এক্সপ্যান্ড করে, ওয়াই এক্সিসকে 6 দিয়ে করে, জেড এক্সিসকে -7 দিয়ে করে। সো আমার যদি একটা ভেরিয়েবল থাকে যেটা হচ্ছে গিয়ে 2 4 7, এটাকে ট্রান্সফর্ম করলে হবে কি, এটা হয়ে যাবে 3 গুণ, এটা হয়ে যাবে 6 গুণ, এটা হয়ে যাবে -7 গুণ। সো 3 × 6 = 4 × 6 = 24, 7 × 7 = 49। সো ট্রান্সফরমেশনগুলো বোঝা এবং ভিজুয়ালাইজ করা খুবই সোজা। ওকে, সো এবার আমি তোমাদের একটা সিনারিও বলি। রিমেম্বার একদম প্রথম ফার্স্ট ক্লাসে আমি একটা জিনিস দেখাইছিলাম যে আহ, কিছু মানুষ সুস্থ ছিল, কিছু মানুষ অসুস্থ ছিল। প্রতিদিন কিছু মানুষ অসুস্থ হচ্ছে, কিছু মানুষ সুস্থ হচ্ছে। তাহলে হচ্ছে গিয়ে একদিন পরে সুস্থ মানুষ কোথায় যে আটকাবে, 2 দিন পরে কোথায় যে, মানে এবং আলটিমেটলি কতজন সুস্থ থাকবে, কতজন অসুস্থ থাকবে, আই এম নট শিওর তোমাদের কারো কিছু মনে আছে কিনা। বাট ওটা আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে এক্সপ্রেস করতাম, তাই না? সামথিং লাইক হচ্ছে গিয়ে 0.7, 0.3, 0.2, 0.8, সামথিং, আমার এক্স্যাক্টলি মনে নাই। আমি আন্দাজে লিখলাম জিনিসটা, এই টাইপের একটা ম্যাট্রিক্স। যে 70% 70% হচ্ছে গিয়ে সুস্থ থাকে, যারা সুস্থ আছে তাদের 70% সুস্থ থাকে, 30% অসুস্থ হয়ে যায়, যারা অসুস্থ থাকে তাদের 20% সুস্থ হয়ে যায়, এবং
80% অসুস্থ থাকে, এই টাইপের একটা ম্যাট্রিক্স দিয়ে আমরা জিনিসটা এক্সপ্রেস করছিলাম। সো এখন ধরো আমাদের একটা লেটস সে একটা ইলেকট্রন পার্টিকেল আছে, বা কোনো একটা খুবই ইন্টারেস্টিং পার্টিকেল, ধরো হচ্ছে গিয়ে একটা খুবই ছোট স্পেস শিপ আসছে যেটার নাম হচ্ছে গিয়ে টুকুনজিল। ঠিক আছে, সো টুকুনজিল আসছে এবং সে দেখা গেল যে একটা জায়গায় ঘুরতেছে, ওর হচ্ছে গিয়ে তার কোনো একটা মুভমেন্ট আছে। সো অনেক অ্যানালাইসিস করে তার মুভমেন্টটাকে একটা ম্যাট্রিক্স দিয়ে ইয়া করা গেল যে তার এক্স ওয়াই, ধরো একটা সে এক্স ওয়াই প্লেনে মুভ করতেছে। সো আমি তাকে এই ম্যাট্রিক্সটা দিয়ে তার মুভমেন্টটাকে মডেল করলাম, যে তার কারেন্ট কোঅর্ডিনেট যদি হয় এক্স ওয়াই, তাহলে তার পরের সেকেন্ডের কোঅর্ডিনেট হবে মানে এটার গুণ এক্স এক্স প্রাইম ওয়াই প্রাইম। ঠিক আছে, সো এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আমি পরের স্টেটটা পাই, জাস্ট লাইক আমাদের ওই আগের এক্সাম্পলের মতো, নাথিং ডিফারেন্ট। এখন কথা হচ্ছে, ওকে আমি পরের সেকেন্ডেরটা পাইলাম, আমি যদি জানতে চাই যে সে 2 সেকেন্ড পরে কি হবে, তখন আমাকে এটাকে আবার এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে, রাইট? এই ম্যাট্রিক্স একটা নাম দিই, মুভমেন্ট ম্যাট্রিক্স। সো আমার যদি কারেন্ট কোঅর্ডিনেট হয় এটা, আমি যদি এটাকে মুভমেন্ট ম্যাট্রিক্স দিয়ে গুণ করি আমি নতুন কোঅর্ডিনেট পাবো। আমি যদি এটাকে আবার মুভমেন্ট ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে আমি 2 সেকেন্ড পরে পাবো। আমি যদি 500 সেকেন্ড পরের মুভমেন্টটা জানতে চাই, 500 x0, তাহলে হচ্ছে গিয়ে আমি 500 সেকেন্ড পরে তার কোঅর্ডিনেট কি হবে সেটা জানতে পারবো। কিন্তু কেন বিলিভ ইট, যে একটা ধরো 10 বাই 10 ম্যাট্রিক্সও তুমি যদি 500 বার গুণ করতে যাও কি পরিমাণ ঝামেলা। ইভেন তুমি যদি কম্পিউটারেও হিসাব করো, আহ, তখন হচ্ছে আর একটু বাড়াই দিই, ধরো 50,000 বার। 50,000 সেকেন্ড কিন্তু আসলে খুব বেশি সময় না। তুমি যদি, আচ্ছা এখানে 500,000 হয়ে গেছে। তো 500,000 বার তুমি যদি একটা ম্যাট্রিক্স গুণ করতে চাও, ম্যাট্রিক্স গুণ করা কিন্তু একটা কস্টলি অপারেশন। দিস ইজ ইনসেইন। সো তোমার ম্যাট্রিক্সটা যদি এরকম হয়, এটা খুবই কস্টলি একটা জিনিস হবে। কিন্তু তোমার ম্যাট্রিক্সটা যদি হয়তো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে এটার 500 কি তোমার ক্যালকুলেটর লাগবে না, তুমি জাস্ট, আচ্ছা ক্যালকুলেটর ছিল লাগবে, সেখানে তুমি 500 মিলিয়নও দাও, এটা জাস্ট হচ্ছে একটা পাওয়ার হিসাব করা, হুইচ ইজ সিগনিফিকেন্টলি মাচ সিম্পলার এই জিনিস হিসাব করা হচ্ছে। সো আমার ম্যাট্রিক্স যদি ডায়াগোনাল হয় সেটার পাওয়ার বের করা কোনো ব্যাপারই না, খুব ইজি। এবং এই জিনিস খুব বেশি কাজে লাগে, মানে অনেক সময় তোমার হচ্ছে গিয়ে একটা সিস্টেমকে রিপিটেডলি গুণ করে যেতে হবে। ওকে, সো ভালো কথা। এই কারণে হচ্ছে আমরা ডায়াগোনালাইজেশন করি, কারণ খুবই স্বাভাবিকভাবেই আমাদের বেশিরভাগ ম্যাট্রিক্সে আসলে ডায়াগোনাল না। তো আমরা যেটা করতে চাই, আমরা একটা ম্যাট্রিক্স যদি এ হয় যেটা ডায়াগোনাল না, আমরা সেটাকে এইভাবে লিখতে চাই, যেখানে ডি হচ্ছে গিয়ে ডায়াগোনালাইজেশন ম্যাট্রিক্সটা, ডি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো এটার পাওয়ার বের করা সোজা। সো আমি একটা নন ডায়াগোনাল ম্যাট্রিক্সকে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট করলাম। কনভার্ট করার জন্য আমার আগে এবং পরে কিছু সাবস্টিটিউট লাগানো লাগছে আর কি। ওকে, সো দিস ইজ হোয়াট উই আর ডুইং। এখন এই ডায়াগোনাল প্রসেসটা হয়তো তোমরা অনেকেই পারো কিভাবে করতে হয়, কারণ তোমাদের খুব ভালো করে শেখানো হয়েছে বেশ ডিটেইলসের সাথে। সো আই হোপ সমস্যা নাই, তাও আমি একটু দেখাই দিব। এনিওয়ে, সো এইটা হচ্ছে কি আমাদের ডায়াগোনালাইজেশন প্রসেস। আচ্ছা, এটার মিনিং, কেন আমি এটা করতে চাই সেটা তো বুঝলাম। এই জিনিসগুলোর মিনিং কি সেটা আমি বলবো, এটা কিভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলার একটু পরে। ওকে, সো ডায়াগোনালাইজেশন করতেছি, রাইট? আমার পি হচ্ছে একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স, দেখা যাচ্ছে যেহেতু ইনভার্স করা হয়েছে। সো একটা ম্যাট্রিক্সকে যদি এভাবে লেখা যায়, যেখানে পি হচ্ছে ইনভার্টিবল এবং ডি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এভাবে যদি ভেঙে লেখা যায় তাহলে একে বলা হয় ডায়াগোনালাইজেবল। একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেশন মানে ডায়াগোনালাইজেবল হওয়ার শর্ত কি, এর যে আইগেন ভ্যালুগুলো আছে, সো দিস ইজ ওয়ার আইগেন ভ্যালু কামস ইন। এর যে আইগেন ভ্যালু না, সরি আইগেন ভেক্টর ইম্পর্টেন্ট, এর যে আইগেন ভেক্টর গুলো আছে, এ যদি একটা n ইন্টু n ম্যাট্রিক্স হয়, তাহলে এর ধরো কয়টা আইগেন ভেক্টর থাকা সম্ভব, ডিস্ট্রিক্ট nটা, রাইট? আমরা আগে দেখছি। সো আমরা ধরলাম আছে। সো এ, এটা হচ্ছে x1 একটা আইগেন ভেক্টর, এটা হচ্ছে nটা ডিস্টিংক্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর। x2 is equal to lambda 1 x1, lambda 2 x2,
lambda 3 x3 and so on. So lambda a xn, lambda n xn. সো আমার হচ্ছে nটা ডিফারেন্ট আইগেন ভেক্টর এবং nটা ডিফারেন্ট আইগেন ভ্যালু এবং সেটার সাথে করেসপন্ডিং nটা ডিফারেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর যদি থাকে তখন সেটা অবশ্যই ডায়াগোনালাইজেবল হবে। যদি nটা ডিফারেন্ট আইগেন ভ্যালু নাও হয় তাও ডায়াগোনালাইজেবল হওয়া সম্ভব। ফর এক্সাম্পল ধরো ল্যামডা ইকুয়াল টু n-1 পর্যন্ত আছে, কিন্তু ল্যামডা ইকুয়াল টু 2, ল্যামডা 2 হয়তো দুইবার আছে, সো এটা অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি হয়তো 2, কিন্তু এটা অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি 2 সাথে সাথে যদি এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিও 2 হয়, সো ল্যামডা 2 এর জন্য যদি আমি দুইটা বেসিসে দুইটা ভেক্টর পাওয়া সম্ভব, আমি যদি দুটা পাই তাও এটা হবে। সো আলটিমেটলি শর্তটা হচ্ছে এটা, তোমার যদি এনটা ধরো একটা 3x3 ম্যাট্রিক্সে তুমি যদি তিনটা ডিস্টিংক্ট ল্যামডা পেয়ে যাও তাহলে অবশ্যই ডায়াগোনালাইজেবল। যদি তিনটা নাও পাও, দুইটাও পাও, তাও ডায়াগোনালাইজেবল হতে পারে যদি তোমার তিনটা ডিস্টিংক্ট আইগেন ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, এটা তোমার যদি কনফিউজিং লাগে লেকচার নোটটা একটু দেখে নাও, ওখানে এই জিনিসটা ব্যাখ্যা করা আছে। ওকে, সো হচ্ছে কি আমার এরকম যদি থেকে থাকে তাহলে ওকে, সো আমরা হচ্ছে গিয়ে এখন চিন্তা করি যে কিভাবে আমরা ডায়াগোনালাইজেশনটা করব। সো লেটস সে আমরা একটা ম্যাট্রিক্স বানাই যেটার নাম দেই আমরা হচ্ছে গিয়ে এক্স ম্যাট্রিক্স। আচ্ছা, এক্স খুবই কনফিউজিং টার্ম, ভি ম্যাট্রিক্স। এটার প্রত্যেকটা কলামে আমার এই যে এনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর যে পাওয়া গেছে তারা থাকবে। সো এখানে x1 থেকে xn পর্যন্ত থাকবে, রাইট? সো এটাও একটা n ইন্টু n ম্যাট্রিক্স হবে, n ডিমেনশনাল, nটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। সো এটার সাথে আমি এটা, এবং এরা যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সবাই, তার মানে এটা অবশ্যই ইনভার্টিবল। সো এটা যদি v হয়, v ইনভার্সও এক্সিস্ট করে। ওকে, সো আমি যদি a এর সাথে এই v গুণ করি, দেখো এর সাথে আমি গুণ করতেছি হচ্ছে কি এই ম্যাট্রিক্সটা, যেটা ফার্স্ট কলাম হচ্ছে x1, সেকেন্ড কলাম হচ্ছে x2, nth কলাম হচ্ছে xn। তাহলে আমার যে ম্যাট্রিক্সটা হবে সেটার ফার্স্ট কলাম কি হবে? ax1, সেকেন্ড কলামটা হবে হচ্ছে গিয়ে ax2। এটা হচ্ছে কি আমরা বিভিন্নভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখছিলাম না? তুমি জাস্ট এতটুকু চিন্তা করো, জাস্ট এতটুকু, ax1 ইকুয়াল টু কি, মানে ax1। সো এটার ফার্স্ট কলাম আমাকে এটার ফার্স্ট কলাম দিচ্ছে, সিমিলারলি সেকেন্ড কলাম আমাকে ax2 দিবে, থার্ড কলাম হচ্ছে x3 দিবে। সো এটা হচ্ছে ভি ম্যাট্রিক্স, তাই না? সো আমি যেটা করছি a এর সাথে ভি ম্যাট্রিক্স গুণ করছি। এখন দেখো ax1 ইজ ইকুয়াল টু কিন্তু ল্যামডা x1, সো ল্যামডা 1 x1, ax2 হচ্ছে ল্যামডা 2 x2। সিমিলারলি লাস্টেরটা হচ্ছে ল্যামডা n xn। এখন এই জিনিসটাকে কিন্তু ভেঙে এটা লেখা যায়, আমি শুধু ল্যামডাগুলো তো কনস্ট্যান্ট মানে স্কেলার না, সো আমি জাস্ট x1 x2 x3 xn রাখতেছি। ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা n, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই জায়গাটা একটু কনফিউজিং লাগতে পারে তোমাদের, কিন্তু একটু নিজেরা পজ করে প্রয়োজন হলে চিন্তা করে দেখো। ল্যামডা 1 ইন্টু মানে বাকি সব তো জিরো, সো এই ম্যাট্রিক্স গুণ করলে আমি কি বলতেছি যে প্রথম কলামটা ল্যামডা 1 বার নাও, সো দিস, আর কোনো কলাম নেওয়ার দরকার নেই। সো ফার্স্ট কলামে আমার থাকবে ল্যামডা 1 x1। এখানে কি বলতেছি, সেকেন্ড কলামটা ল্যামডা 2 বার নাও, আর কোনো কলাম নেওয়ার দরকার নেই। সো এটাকে ভেঙে এভাবে লেখা যায়। এখন দেখো এটা কি, এটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স না, যেটার ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে আমার কি বলে এটাকে, আইগেন ভ্যালু। হ্যাঁ, আইগেন ভ্যালুগুলো বসছে। এটা হচ্ছে গিয়ে আমার একটা ভেক্টর, যেটা হচ্ছে গিয়ে আমার ভি ভেক্টরটা, রাইট? কারণ এই ভেক্টর আর এই ভেক্টর তো সেম ভেক্টর। সো আমি যেটা পাইছি এ ভি ইজ ইকুয়াল টু ভি ইন্টু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন আমি যদি এটা দুই পাশে
ভি প্রাইম দিয়ে গুণ মানে ভি ইনভার্স দিয়ে গুণ করি, দেখো isn't this what we are looking for, পিটাকে আমি জাস্ট ভি লিখছি। তার মানে এ হচ্ছে ডায়াগোনালাইজেবল, এবং ডায়াগোনালাইজেশনটা কি কি হবে, একটা ম্যাট্রিক্স যদি ডায়াগোনালাইজেবল হয়, পি ডি পি ইনভার্সের সাথে তুলনা করো, পিতে থাকবে তার আইগেন ভেক্টরগুলো, ডায়াগোনাল বরাবর থাকবে তার আইগেন ভ্যালুগুলো, আর এখানে থাকবে তার আইগেন ভেক্টরের ইনভার্সটা। ঠিক আছে, সো দিস ইজ পি ডি পি ইনভার্স। কিভাবে হচ্ছে গিয়ে ডায়াগোনালাইজ করতে হয়, এটা করায় লাভ কি হইল? প্রথমত আমরা পাওয়ারের ব্যাপারটা বলতেছিলাম। এখন দেখো এ টু দি পাওয়ার 500 আমি যদি করতে চাই, তুমি প্রথমে এ স্কোয়ারের কথা চিন্তা করো। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এ কে আমরা পি ডি পি ইনভার্স লিখতে পারি, পি ডি পি ইনভার্স। সো এটাকে লেখা যায় পি ডি পি ইনভার্স 1 পি ডি পি। এতটুকু দেখো কাটাকাটি চলে যাবে, মানে আই হয়ে যাবে। সো পি ডি ইন্টু ডি, ডি স্কোয়ার পি ইনভার্স। সো দেখা যাচ্ছে স্কোয়ার হচ্ছে শুধু মাঝের অংশটা, যেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং আমরা জানি ডায়াগোনাল ম্যাট্রিক্সের স্কোয়ার করা খুবই সোজা। সো আমরা একটা নন ডায়াগোনাল ম্যাট্রিক্স যেটা স্কোয়ার করতে আমাদের জানবের হয়ে যেত, আমরা যদি সেটাকে ডায়াগোনালাইজ করে নেই, আমাদের এই পোর্শনকে কিন্তু কখনোই কি করা লাগবে না, ডায়াগোনাল সরি স্কোয়ার করা লাগবে না, স্কোয়ার করা লাগবে শুধু মাঝের অংশকে, যেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং ডায়াগোনাল ম্যাট্রিক্সের পাওয়ার করা খুবই সোজা। সো দিস ইজ দ্য হিউজ অ্যাডভান্টেজ। আচ্ছা, এটার আরেকটা প্রুফ, জানি তোমাদের প্রুফ টুফ দেখতে ভালো লাগে না, তাও আমার দেখাইতে ভালো লাগে। আমি আরেকটা জিনিস দেখাই দিই যে কেন এটা হয়, কেন হচ্ছে এর 500তম পাওয়ার শুধু মাঝের টুক পাওয়ার হচ্ছে। দেখো একটা ম্যাট্রিক্সের, লেটস টেক এ ডিফারেন্ট ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশন কি থাকে, এই ম্যাট্রিক্সে থাকে তার আইগেন ভেক্টরগুলো, এইখানে থাকে তার আইগেন ভ্যালুগুলো, এখানে থাকে তার আইগেন ভেক্টরের ইনভার্সটা। সো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু যদি হয় ল্যামডা, এবং ল্যামডার সাথে করেসপন্ডিং আইগেন ভেক্টর যদি হয় ভি, এটার স্কোয়ারের আইগেন ভ্যালু কি হবে? দেখো আমি যদি দুই পাশে আবার মানে এটা তো গেল, এটাকে যদি আমি আবার হচ্ছে গিয়ে বি দিয়ে গুণ করি, ল্যামডাটা কনস্ট্যান্ট না, সো ল্যামডাটা বাইরে চলে আসবে না, কিন্তু বিভি কি, ভি কে সে ল্যামডা দিয়ে স্কেলড করবে। সো ল্যামডা ল্যামডা ভি ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার ভি। তার মানে একটা ম্যাট্রিক্সকে তুমি যতই পাওয়ার নাও, তার আইগেন ভেক্টরটা আসলে চেঞ্জ হয় না। সো একটা ম্যাট্রিক্সের যদি হচ্ছে এরকম থাকে যে এই ম্যাট্রিক্সের সাথে গুণ করলে এই ভেক্টরের ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না, সো এটাকে তুমি যতবারই গুণ করো, একবার গুণ করলে যেহেতু ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, 400 বার গুণ করলেও এটা ডিরেকশন চেঞ্জ হবে না। সো আইগেন ভেক্টরটা ফিক্স থাকে। কিন্তু একবার গুণ করলে যদি এটা ল্যামডা দিয়ে স্কেলড হয়, দুইবার গুণ করলে সে আরেকবার ল্যামডা দিয়ে স্কেলড হবে, তিনবার গুণ করলে সে এটা আরেকবার ল্যামডা দিয়ে স্কেলড হবে, চারবার গুণ করলে এটা আরেকবার ল্যামডা দিয়ে স্কেল হবে। সো স্কেলিং ফ্যাক্টরটা এক্সপোনেনশিয়ালি বাড়ে। সো এ টু দি পাওয়ার এর যদি আইগেন ভ্যালু হয় ল্যামডা এবং করেসপন্ডিং আইগেন ভেক্টর হয় ভি, এ টু দি পাওয়ার এন এর আইগেন ভ্যালুটা বাড়বে টু দি পাওয়ার এন, কিন্তু আইগেন ভেক্টর যা ছিল তাই থাকবে। এই কারণেই এ টু দি পাওয়ার 500 ডায়াগোনালাইজেশন করার সময় আমাদের পি ম্যাট্রিক্স চেঞ্জ হয় না, কারণ পি ম্যাট্রিক্সে জাস্ট আইগেন ভেক্টরগুলো আছে, এবং আইগেন ভেক্টর কিন্তু চেঞ্জ হয় না। ডি ম্যাট্রিক্সটা পাওয়ার হয়ে যায় কারণ আইগেন ভ্যালুগুলা বাড়তেছে। পি যেহেতু চেঞ্জ হয় নাই, তাই পি ইনভার্সও চেঞ্জ হয় না। ওকে, আমাকে গালাগালি করিও না তোমাদের এটা দেখানোর জন্য, বাট যদি এখন নাও বুঝো, পরীক্ষার পর একটু টাইম নিয়ে চিন্তা করো, বুঝতে পারবা যে বারবার মাল্টিপ্লাই করলে কি হয়। একটা ম্যাট্রিক্সকে, একটা আইগেন ভেক্টরকে বারবার তুমি যদি ম্যাট্রিক্সটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আসলে কি হচ্ছে এটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবে। ওকে, সো দিস ইজ হাউ ইউ ডু ডায়াগোনালাইজেশন। সো ডায়াগোনালাইজেশনের জন্য তোমার কি লাগবে, আইগেন ভ্যালুগুলো লাগবে, আইগেন ভেক্টরগুলো লাগবে, যেটা আমরা আগের সেগমেন্টেই বের করতে শিখছি। সো তোমার যদি আইগেন ভ্যালু থাকে, যদি আইগেন ভেক্টর থাকে,
বাকি সবকিছু পানির মতো সোজা। এইবার আসি যেটা বলতে চাচ্ছিলাম, যে এখানে ওই যে আরেকটা দেখাইছিলাম না যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন বোঝা খুবই সোজা। ওকে, ডায়াগোনাল ম্যাট্রিক্স আসলে যেটা হয় সেটা হচ্ছে তারা বেসিসটা চেঞ্জ করে ফেলে। আমি যখন লিখতেছি এ ইজ ইকুয়াল টু পি ডি পি ইনভার্স, এটাও কিন্তু তোমাদের পড়ানো হয় নাই, সো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট কনসেপ্ট অনুযায়ী খুবই জোস। ওকে, সো দেখো এ হচ্ছে গিয়ে পি ডি পি ইনভার্স। এখানে যেটা করতেছে আমরা জানি একটা স্পেসের হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস তো আছে। সো আমাদের এ একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স না, এ একটা নর্মাল ম্যাট্রিক্স, এবং এগুলো সবকিছু স্ট্যান্ডার্ড বেসিসে হিসাব করা, তাই না? আমরা হচ্ছে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট দিয়ে সবকিছু করি, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড কনভেনশন। এই পোর্শনটা যেটা করে সে হচ্ছে এই বেসিসটাকে চেঞ্জ করে আইগেন বেসিসে নেয়। সো এটার আইগেন ভ্যালু যদি হয়, আইগেন ভেক্টর যদি হয় তোমার এই দুটা, এই ম্যাট্রিক্সটা যেটা করে সেটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন করে আমাদের স্ট্যান্ডার্ড স্পেসটাকে আইগেন স্পেসে নিয়ে যায়। আইগেন স্পেসে নিয়ে যাওয়ার পর এর যে ট্রান্সফরমেশন সেটা অ্যাপ্লাই করে, যেটা হচ্ছে ডি। কিন্তু যেহেতু ডি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটার ট্রান্সফরমেশন দেখতে খুবই এটা ট্রান্সফরমেশন করা খুবই সোজা। সো এটা ট্রান্সফরমেশন করে, ধরো ডায়াগোনালে ছিল 2004, ঠিক আছে? সো যখন সরি সো যখন আমার হচ্ছে গিয়ে আইগেন ভেক্টরে আমি নিয়ে গেছি, আইগেন বেসিস আমি নিয়ে গেছি, এখন আমি যদি হচ্ছে গিয়ে তোমার এই ট্রান্সফরমেশনটা চালাইতে চাই, আমি জাস্ট কি করব, আমি এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব, ঠিক আছে? বাইরে চলে গেছি। ওকে, কিন্তু আমি তো এখন আইগেন বেসিসে আছি, এটা তো আমার স্ট্যান্ডার্ড বেসিস না, তাই না? কিন্তু আমার রেজাল্ট তো আমাকে স্ট্যান্ডার্ড বেসিসে জানাইতে হবে। সো আচ্ছা, এটা বাইরে চলে গেছে, আমি জিনিসটা আবার লিখি। সো আমার স্ট্যান্ডার্ড, এটা ছিল আমার স্ট্যান্ডার্ড বেসিস আই হ্যাড এন্ড জে হ্যাড। এইটা আমার স্ট্যান্ডার্ড বেসিসকে ট্রান্সফর্ম করে আইগেন বেসিসে নিয়ে গেছে। লেটস সে আমার এ এর আইগেন ভেক্টর দুইটা হচ্ছে গিয়ে 1 1 এন্ড -1 1, ঠিক আছে? সো এটা একটা আইগেন ভেক্টর, এটা আরেকটা আইগেন ভেক্টর। সো পি ইনভার্স যেটা করে সে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড বেসিসটাকে আইগেন ভেক্টরে কনভার্ট করে। তারপর আমি এই স্কেলিংটা অ্যাপ্লাই করব, এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকে 1 2 4 দিয়ে গুণ করব, যেটা হচ্ছে কি আমাকে এইখানে একটা পয়েন্ট দিবে। লেটস কল ইট 3, 4 এর জন্য বারবার বাইরে চলে যাচ্ছে। সো আমাকে এই পয়েন্টটা দিবে। এখন এই পয়েন্টটা তো আমাকে আইগেন বেসিসে এই পয়েন্টটা আমাকে দেখাচ্ছে 2 4 কোঅর্ডিনেট, এদিকে 2 ঘর যাও, এদিকে 4 ঘর যাও, কিন্তু আমি তো 2 4 চাই না, আমি চাই স্ট্যান্ডার্ড বেসিসে এটা কত, যেটা হচ্ছে -1 -1 1 2 3 4 5 -1 5। সো আমাকে আবার স্ট্যান্ডার্ড বেসিসে ফেরত আসতে হবে। সো এইটা যা করছিল পি ইনভার্স, যা করছে পি এখন সেটাকে রিভার্স করবে। সো আমাকে আইগেন বেসিস থেকে পি, সো আমি প্রথমে স্ট্যান্ডার্ড বেসিস থেকে আইগেন বেসিসে গেলাম, তারপর আমি স্কেলিংটা করলাম, কারণ ডায়াগোনালাইজেশনের ট্রান্সফরমেশন বুঝতে সুবিধা। তারপর আমি আবার যেই রেজাল্টটা পাইছিলাম সেটাকে কনভার্ট করলাম স্ট্যান্ডার্ড বেসিসে। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন ডায়াগোনালাইজেশন। এটা যদি তোমরা বুঝতে না পারো, আমি খুব একটা দোষ দিচ্ছি না, এটা হঠাৎ করে কোনো রকম ভিজুয়ালাইজেশন ছাড়া এত তাড়াহুড়োর মাঝে বোঝা একটু টাফ। বাট কেউ যদি এই ব্যাপারটা বুঝতে চাও আর একটু ডিটেলসে, আমার সাথে পরে যোগাযোগ করো। আর এমনি হচ্ছে গিয়ে তোমাদের আই থিঙ্ক ডায়াগোনালাইজেশনের টপিক শেষ, কারণ ডায়াগোনালাইজেশন আসলে নতুন কিছু নাই, ওই আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বের করতে হয়। খালি যেটা মাথায় রাখা লাগে, এ টু দি পাওয়ার এন, এ কে যদি ডায়াগোনালাইজ করা যায় পি ডি পি ইনভার্সে, তাহলে এ টু দি পাওয়ার এন হবে পি ডি এন পি ইনভার্স।
পি হচ্ছে এর আইগেন ভেক্টরগুলো, আর ডি হচ্ছে পি এর আইগেন ভ্যালুগুলো। ঠিক আছে, সো দ্যাটস ইট। ওকে, সো গুড বাই। লাস্ট র্যাপ আপ ভিডিও এখানে শেষ হচ্ছে। বাই।